মানে একটা মহিলা ফ্ল্যাট বাসায় থাকে, ওইখানে মানে খারাপ কাজ করে মেয়েদের নিয়ে ওকে, ওই বাসায় নিয়ে গেছে। জি শুরু করুন আপনি রোজি, আপনি একবার ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে। আমার যখন 4 বছর বয়স, তখন আমি একটু বুঝতে পারি, তখন দেখি যে আমি আমার দাদা দাদির কাছে, হুম, আমার ছোট একটা ভাই আছে, সেও তাদের কাছে। আচ্ছা, ওই সময় একবারে শিশুবেলা আমার মায়ের কথা মনে নাই, তো আমার দাদা দাদির সবাই জিজ্ঞেস করতাম যে সবারই তো মা আছে, তা আমার মা কই? তো ওরা কেউ কিছু বলে নাই। তো না বলাতে কেউ বলতো যে তোর মা মারা গেছে, কেউ বলতো তোমার মা চলে গেছে, কেউ বলতো তোমার মা বেড়াইতে গেছে, আসতেছে, এক একজন এক এক কথা বলতো। হুম, সবাই আমাকে আদর করতো অনেক, মার কষ্টটা বুঝতে দিত না। তো দেখতাম যে আমার ভাইয়াটাও ছোট, হুম, আমি বড়, আমার ভাই ছোট। আচ্ছা, তো হঠাৎ এরকম করতে করতে একদিন আমার কাকি বলতেছে যে যখন আমি একটু বুঝি হুম। যে আমার মা নাকি পাগল হয়ে গেছে, পাবনা পাগলা গারদে আছে। আপনার কাকি আপনাকে এটা বলছে? হ্যাঁ, আমার সেই সময়টা থেকে আপনি স্কুলে পড়েন? ওই সময়টাতে স্কুলে পড়েন? কোন ক্লাসে পড়েন? ওই সময় আমি ক্লাস 1-এ। ক্লাস 1-এ পড়েন। আমরা এই প্রশ্নটা এই জন্যই জিজ্ঞেস করেছি যে ওনার বয়সটা বোঝার জন্য। যাই হোক, হ্যাঁ বলুন তারপর। তারপর আমার কাকি বলতো যে তোমার মা তো পাগল, এখন তো তুমি একটু একটু বুঝো, হুম। তো মানুষের আপনি কি বড় ছিলেন? হ্যাঁ আমি বড়। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই বোন। আপনি হচ্ছেন বড় আর আপনার ভাইটা ছোট। হ্যাঁ, ওকে। তো বলতো যে দেখ, বাবাও কি ছিল না? হ্যাঁ আমার বাবা ছিল। বাবা কি পরিবারের মধ্যে ছিল? হ্যাঁ, বাবা পরিবারের মধ্যেই ছিল, কাজ করতো। কিসের কাজ করতো? আমার বাবা এই যে নরসিংদী গোড়াশাল জুট মিল বলে। জুট মিলে কাজ করতো। ওই ছোটবেলা সেটাতে দেখেছেন সে জুট মিলে কাজ করছে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, বলেন তো কাকি বললো তারপর? তারপর কাকি বলার পরে তো আর কি করার, বলছে যে তুমি তো এখন বুঝতে পারো, তো যাই হোক মানুষের সাথে দুষ্টামি করো না, কারণ এক একজন এক এক কথা বলে, এগুলো মানে খারাপ লাগে, মা না থাকলে যা হয় আর কি। আচ্ছা, তো তারপর হঠাৎ এরকম করতে করতে আমার বাবা বিয়ে করলো। আচ্ছা, আচ্ছা। তো আমার বাবা বিয়ে করার পরে যখন আমরা 2টা ভাই বোন আছি, তখন আমার বাবা যে মহিলাটারে বিয়ে করছে হুম। ওনার নিয়ে অ্যাবর্শন করাইছে, যে ওনার আর ছেলে মেয়ে দরকার নাই। মানে ওনার যাতে ছেলে মেয়ে না হয় সেজন্য ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটা আপনি বুঝলেন কিভাবে? ছোটবেলাতেই বুঝেছেন? না, এটা মানে পরে আমি আস্তে আস্তে বড় পরে হয়ে বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। শুনছি, হ্যাঁ। পরে অ্যাবর্শন করাইছে শুনছি। আমার আব্বা নাকি বলছে যে আমার ছেলে মেয়ে আছে, হুম, এখন হয়তো আমি বিয়ে করছি আমার ছেলে মেয়ে 2টা দেখার জন্য, হুম, কিন্তু দেখা গেছে যদি তার সন্তান হয় সে আমার ছেলে মেয়েদের নাও দেখতে পারে। হুম, এ কারণে তো আস্তে আস্তে বুঝি আমার মা আর আসে না। যখন আমি ক্লাস 3-তে উঠি, আমার ভাই হাঁটতে পারে, হুম, তখন আমার মা সুস্থ হয়ে বাড়িতে আসছে। হুম, তো আমার মারে আমি চিনতে পারি নাই, হুম, আমার মারে আমি চিনতে পারি নাই। তারপর সবাই বলতেছে যে পাগল আসছে, পাগল আসছে, আমিও সবার সাথে বলতেছি যে পাগল আসছে। ও, ও, যখন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় আসছে, আচ্ছা, আচ্ছা, তো তারপর? সবার সাথে মানে আমিও মজা করতেছি যে পাগল আসছে। মানে আপনি তো মার কোনো মেমোরি নাই আপনার ছোটবেলা? না, না। চিনতে পারেননি? হ্যাঁ। একটানা 5 বছর ছিল, 5 বছরের ভিতরে আমাকে কেউ নিয়েও যায় নাই। নিয়েও যায়নি আপনাকে ওখানে? আচ্ছা, তো তারপর? সবার সাথে আমিও মজা করতেছি, সবাই ডাকতেছি যে দেখা যাও আমাদের বাড়িতে পাগল আসছে। তারপর আমার প্রতিবেশী একটা দাদি ও বলতো যে রুকসানা, এটা তোমার মা, তুমি তো বুঝো, সবাই বুঝো, সবাই পাগল বলে, তাই তোমার পাগল বলতেই পারে তোমার মা। হুম, হুম, হুম। তো আমার মাও আমাকে চিনতে পারে নাই। তারপর যখন বলছে যে এটাই তোমার রুকসানা, তো আমার মা আমার কোলে নিয়ে অনেক কান্নাকাটি করছে। ওই সময়টাতে? হ্যাঁ, আমার নিয়ে, আমার ভাইয়ারে নিয়ে অনেক কান্নাকাটি করছে। তারপর যখন দেখছে আমার বাবা বিয়ে করছে, তখন মাকে বলতে পারে নাই, কারণ সবাই করাইছে বিয়া, আমার দাদা দাদিরা বিয়ে করাইছে, গার্জিয়ানে করাইছে, সবাই বুঝাইছে যে তোমার ছেলে মেয়ে পালন করার জন্য তো করাইছি। সবাই এরকম ভালোভাবে বুঝাইছে ওনাকে? হ্যাঁ। তারপর আমার মা মাইনা নিছে, মাইনা নেওয়ার পরে আস্তে আস্তে আমার সৎ মা আমার বাপের সাথে অনেক কিছু বইটা টুলা আমার মায়ের অশান্তি শুরু করার পর আপনি ওই সময়টা থেকে জানতে পেরেছিলেন যে কেন আপনার মা পাগল হয়ে গেছে বা কি কোনো সমস্যা ছিল কিনা? না ভাই, আমি আজও পর্যন্ত আপনি জানতে পারেননি? কি কারণ ছিল তার পিছনে। তারপরে আমার সৎ মা আমার বাপের অনেক কিছু বলে। আমার বাবা দেখতাম ছোটবেলা আমার মারে অনেক মারতো, আমার মারে এমন মার দিত তো কিরায় রাখতে পারতো না। তারপর একটা সময় আমার মা চলে যায় আমার নানির বাড়িতে। আমার নানির বাড়িতে চলে যায়, আমার নানা নাই। তখন নাকি আমার বয়স 21 দিন, তখন নাকি আমার নানা মারা গেছে। হুম, তো আমার কোনো মামা নাই, অনেক বড়। আমার একটা মামা সবার ছোট, হুম, হুম, হুম। আর আমার মা খালা সবাই মিলে 3টা বোন। তো তাদের সমস্যা,
ওইখানে কি করে না, আবার কিছুদিন থেকে আবার আমাদের বাড়িতে আসে। এবার হয়তো এক সপ্তাহ ভালো থাকলে এক সপ্তাহ পর থেকে আবার শুরু অশান্তি। এরকম করতে করতে বিরক্তর পর আমার মা বলছে যে চলে যাইবো, আমাকে ভাই বোনকে নিয়ে যাইবো। নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, অনেক কি করছে যে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, মানুষের দ্বারে দ্বারাই করবো, আমার সন্তান আমি দেবো না। আপনাদেরকে নিয়ে চলে গিয়েছিল? না, আমাদের দেয় নাই। আমাদের নেওয়ার জন্য আমার মা অনেক মানুষের হাতে পায়ে ধরছে, অনেকের কাছে গেছে, কিন্তু আমার দাদা দাদি আমার আব্বা দেয় নাই, আমাদের বলছে যে এরা দিব না। এ নিয়ে অনেক কিছু করছে। তারপর যতবার আমার মা আসছে আমাদের নেওয়ার জন্য ততবারই আমার মায়ের মায়েরা দিচ্ছে। আপনার বাবা মারতো? হ্যাঁ, মায়েরা দিত। দেখা গেছে যাইতাম ছাগল চড়াইতে যাইতাম, ছাগলের ঘাস কাটতে যাইতাম, চকের মধ্যে হঠাৎ আমার মা আসতো, তো ওইখান থেকে আমাদের নিয়ে চলে যেত। আচ্ছা আচ্ছা। মানে বাড়িতে না বললা চুরি করে। তো যাদের সাথে যাইতাম শুধু তাদের বলতাম যে কইছে আমরা মার সাথে চলে গেছি। সৎ মা অত্যাচার করতো? সৎ মা কি খাবার দাবার ঠিক মতো দিত? না, আমরা সৎমার কাছে সাথে খাই নাই। আমার দাদা দাদি আছে, চাচা আছে, তাদের সাথে খাইতাম। আমার আব্বু আমার সৎমা খাইতো। আলাদা আলাদা? হ্যাঁ, তো আমাদের ভাই বোনের খরচটা আমার বাবা দিত। আচ্ছা আচ্ছা। হঠাৎ আমার সৎমা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। তো একটা পর্যায়ে আমার অনেক মারছে আমার সৎমা। আমার আব্বা বাড়িতে নাই, আমি কারো কাছে বলি নাই, মারছে। তো আমার প্রতিবেশী একটা কাকি আছে, ওই কাকিটা আমার ছোট কাকার কাছে বলছে আচ্ছা। যে আমি যে ভয়ে বাড়িতে যাই না, আমার ডাকতেছে। পরে তো আমি ভয়ে বাড়িতে যাই না, আমার ডাকতেছে কাকা কাকা, আমার আনতে যায়, আমি দৌড়াই। আচ্ছা। ভাবছি যে হয়তো যদি আবার কাকাও মারে। তারপর আমার প্রতিবেশী চাচি বলতেছে যে ওরে আজকা ওর মা অনেক মার দিছে। এই কথা শুনে আমার কাকা গিয়া কারো কাছে কোনো কিছু না জিজ্ঞেস করে আমার সৎমারে গিয়ে মারছে। টাকা গিয়ে মানে তার তো ভাবি হয় এক অর্থে। হ্যাঁ হ্যাঁ, ভাবির গায়ে হাত তুলেছে, তারপর? হ্যাঁ মানে মারছে যে ওই অপরাধ করছে, ভালো কথা আমাদের কাছে কইতো। আর এমন কি অপরাধ করছে যে এমনের মার দিছে, মানে অনেক আদর করতো। তো আমার মারছে কথাটা শুনে সহ্য করতে পারে নাই। আচ্ছা আচ্ছা। এখন ভাবির শরীরে হাত উঠাইছে, এখন আমার আব্বা আমার কাকার সাথে ঝগড়া করছে। এখানে আমার কোনো ই নাই। তো এক পর্যায়ে অনেক মারামারি করে আমার সৎ মারে আর আমার বাপের বাড়ি থেকে বের করে দেয়। সবাই মিলে? হ্যাঁ, বের করে দেয়, আমাদের সাথে দেয় না। তারপর? তারপর টঙ্গিতে আসে আমার আব্বা থাকে আমার সৎ মারে নিয়ে। তো থাকে সবাই, যাই হোক আমার বাপে বাড়ি ছাড়ছে, বিয়ে করছে, কিন্তু আমাদের ভাই বোনকে ছাড়ে নাই। আমাদের ভাই বোনদের প্রতি মাসে মাসে টাকা দিত, খাবার দিত, যখন যা লাগতো দিয়ে আসতো। আচ্ছা আচ্ছা। তখন আমি 3 বছর ব্রাক স্কুলে পড়ছি। তো যখন প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি হয়েছি ক্লাস 4-এ, তখন আমার আব্বা শুইনা আইসা আমাদের গ্রামের বাজারে দোকান বাকি করে দিত, আপনি ওখান থেকে নিয়ে খেতে পারেন। হ্যাঁ, যে ওরা ভাই বোন যা চায় দিন, যে মাস শেষে আমি টাকা দিব। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এমন করে আমার একটা ফুফুস আছে। আপনি তো বাবার সঙ্গে থাকতে পারতেন, তো থাকেননি কেন? বাবাকে দিত না? না, আমার দাদা দাদি চাচারা দেয় নাই। তারপর আমার একটা ফুফু আছে, আমার ফুফুটা অনেক খারাপ। আমার ফুফুটা আমি বাড়ি থেকে ডিভোর্স করে চলে আসে। আমি যখন ক্লাস 4-এ উঠি তখন থেকে আমাদের বাড়িতে থাকে। আচ্ছা। তো আমি ক্লাস 4-এ উঠার সময় প্রথমে তো আমার কাকারা সবাই অবিবাহিত ছিল। তো আমার 2টা কাকা বিয়ে করে। আচ্ছা। তো 2টা কাকা বিয়ে করে আমার 2টা কাকি আসে, সবাই বলে যে আমাকে ভাই বোনের কথা, যে তাদের জন্য কোনো অযত্ন না হয়। তো যতদিন তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে হয় নাই ততদিন আমাদের অনেকই করছে। যখন তাদের সংসার হয়েছে তখন থেকে দূরত্বটা বাইরে গেছে। তো আমার ফুফুটা যখন বাড়িতে চলে আসছে তখন আমার আব্বা প্রতি মাসে আমাদের চাউলের বস্তা পাঠাইতো, বাজারে টাকা দিত, করতো। তো দেখা গেছে কি চাউলের বস্তা আমার দাদি তো বুড়া মানুষ পাক করতে পারতো না, আমার বুবু চলে আসছে, আমার বুবু করে, আমার বুবু চুরি করে করে মানুষের কাছে বিক্রি করে দিত, মানে ওর নিজেরই করতো, আয় করতো। তা আমরা বুঝতাম না। দেখা গেছে খাওয়ার সময় মানে আমাদের যে খাবার দিত পেট ভরতো না। একটা সময় আমরা ভাই বোন মানে ভাত পাইছি, তরকারি পাইছি, যাই পাইছি চুরি করে করে নিয়ে খাইছি। মানে নিজের দাদির বাড়িতে এই ফুপু আসার পরে ফুপু দিত, ফুপুর দায়িত্বে চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর আগে কে দিত? এর আগে আমার দাদি ছিল। আচ্ছা, তো ওই সময়টাতে খাবার দাবার শর্ট পড়তো? হ্যাঁ, চুরি করে খেতে হতো? আমার ফুপু আসার পর থেকে আমরা চুরি করে করে খাইতাম। আচ্ছা, কারণ মানে পেট ভরতো না? না। দেখা গেছে যেদিন আমার আব্বা বাড়িতে আসতো, আমার আব্বা বাড়িতে আসলে মানে সবার বাজার টাজার করলে, রান্না বান্না করলে সবাই একসাথে নিয়ে বসে খাইতো। তো যদি বলছে অনেক সময় মানে আব্বা গেলে গা ফুপু মারতো, ওই ভয়ে আব্বার কাছে বলি নাই। আচ্ছা।
যে থাক, কারণ জানি যে যদি সৎমার কাছে গেলে সৎমা মারে, থাক তার চেয়ে ভালো বাড়িতেই মার খাই, হুম, ওই ভয়ে বলি নাই। তো আমার আস্তে আস্তে প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ঢুকছি, ক্লাস 6-এ উঠলাম। হুম, আমার লেখাপড়া খরচ যা আছে সব আমার আব্বাই দেয়, আচ্ছা আমার চাচারাও দেয়। আচ্ছা, আর আমার সবার ছোট কাকা যেটা, ওইটা তখনও বিয়ে করে নাই। ওকে, আমার স্কুলের বই খাতা, স্কুল ড্রেস, মানে যাবতীয় লাগতো খরচ আমার কাকাটা কাজ করতো, কাজ করি না মানে আমার কাকার কাজের টাকাটা সম্পূর্ণ আমার পিছনে খরচ করতো। হুম, তো আমার আব্বার কাছে তেমন চাইতাম না। তো এরকম করতে করতে ভাইয়া দেখা গেছে যে আমার আব্বাও তো সব দিয়ে পারে না, কারণ আমাদের ভাই বোনের করতে গেলে আমার আব্বার আরো 4-5 জন মানুষের খাবার সহায় দিতে হয়। কেন? মানে আমাকে ভাই বোনরে পালে দেখে বললাম না যে আমার কাকারা বিয়ে করার পরে একটু দূরত্ব বেড়ে গেছে, বউ আসার পরে হ্যাঁ, হ্যাঁ, মানে আমার দাদা দাদির কেউ খাবার দিব না। মানে দিলে আপনাদেরকে খাওয়াবে, হ্যাঁ, এই কারণে। দিস ইজ ভেরি মাচ ট্রু। একটা গ্রামীণ যৌথ পরিবারে যেটা হয়, বিশেষ করে দাদি যিনি থাকেন, তার যদি 4-5টা ছেলে থাকে, সবার মধ্যে এক ধরনের অদৃশ্য কম্পিটিশন কাজ করে, ইন এ ব্যাড সেন্স, যে আজকে দুপুরের খাবারটা আমরা দিব না, অমুকে দিবে, অমুকে দিবে না, তমুকে দিবে। আমি ঠিক জানি না একবার প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ যারা আছে তারা এটা শুনছেন কিনা, শুনলে হয়তো আমার সাথে একমত পোষণ করবেন। একটা জিনিস চিন্তা করে দেখুন তো, যে মা কিংবা যে বাবা কষ্ট করে আপনাদেরকে বড় করলো, যারা 5 ভাই বোন বা 3-4 ভাই বোন আছেন, একটা মাত্র দুপুরের খাবার কিংবা সকালের খাবার কিংবা রাতের খাবার এই পরিবার দিবে না ওই পরিবার দিবে, ছোট ভাই দিবে না বড় ভাই দিবে, আবার দিলে সে নিজে খাবে না অন্য কাউকে খাওয়াবে। কতটা মানে কতটা নিচু মনের হলে, কতটা মানে অমানুষ হলে একটা ছেলে বা একটা সন্তান বা একটা মেয়ের মধ্যে এই ধরনের চিন্তা আসতে পারে বাবা মাকে নিয়ে। আরে বাবা, আপনি সেবা করার সুযোগ পেয়েছেন, বাবা মা জীবিত আছে, মানে আপনি তো সবার আগে গিয়ে বলবেন যে আজকের খাবার আমি দিব, মানে খুবই লজ্জাজনক। আর সেখানে ওই যে নাতিপুতি থাকলে তো আরো সবার মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয় যে না, একটা ভালো খাবার দিব, ওটা তো সে নিজে খাবে না, সেটা তো নাতিপুতিরে খাওয়াবে, সুতরাং দিয়ে কি হবে, দিব না। এগুলো কিন্তু আমি যেটা বলছি একেবারে রিয়েল কাহিনী। হ্যাঁ, ওকে, বলুন। তারপর এই জন্য 3-4 জনকে ম্যানেজ করে বেশি বেশি করে দিতে হতো। হ্যাঁ, এখন আমার দাদা দাদি, তারপর আমার ফুফু চলে আসছে বাড়িতে, ফুফুর খাবার আমাদের। তো আমার আব্বা টঙ্গিতে থাকতো, ওরা যা ইনকাম করতো এখানে বাসা ভাড়া দিত, আমাদের দিত। হুম, তো মানে আমার আব্বাও একবারে হয়ে গেছে। হুম, তো একটা পর্যায়ে এরকম করতে করতে যখন কেউ খাবার দেয় না, যে খাবার দিলেই নাকি আমাদের ভাই বোনদের খাওয়ালাম, আমাদের আদর করে, হুম, বিশেষ করে আমার চাচাদের যখন বাচ্চা হয়েছে তখন থেকে হিংসাটা আরেকটু বাইরে গেছে, যে সব আমাদের করে, ওদের ছোট ছোট বাচ্চা কুলে নেয় না, করে না। আচ্ছা, মানে এখনো নাকি হিংসাটা আরো বাড়লো আগের থেকে। হ্যাঁ, যে আমি বড় হয়ে গেছি, তারপরেও নাকি এখনো যদি পারে তে আমার কুলে নিয়ে হাঁটবো, হুম, এরকম ধরনের অনেক কিছু বলতো। তো আমার দাদি কথা বলতো না, আচ্ছা, কারণ কথা বললে ঝগড়া, কথা বলতো না। আচ্ছা, আমার মায়ের তো আর কোনো খবরই নাই। হুম, নানি বাড়িতে যে শেষ একবার মাই খাইছে, আমাদের ভাই বোনকে একবার চুরিও, আমি পিছনে একটা কথা ফালাই আসছি, জি বলুন। যে আমাদের ভাই বোনকে আমার মা একবার চুরি করে নিয়ে আসছে। হুম, তো আমার দাদি অনেক মানুষ টানুষ নিয়ে, আমাদের এলাকার মেম্বার টেম্বার নিয়ে পরে আমাদেরকে আনছে। তো এই যে সিচুয়েশন গুলো আপনি দেখতেন, মা একবার টানা হেসরা করছে, বাবা নিজের কাছে নেই, দাদির বাড়িতে মানুষজন ভালো চোখে দেখে আবার দেখে না, কেমন লাগতো ছোটবেলায়? এই প্রশ্নটা আমি একেবারে বেকুবের মতোই করলাম। একটা শিশুর মনে তখন কেমন লাগতে পারে, যারা এই ভুক্তভোগী হয়েছেন তারাই কেবল বুঝতে পারবেন। তারপরে ওর মুখ থেকে আমরা একটু শুনতে চাই। ভাইয়া যখন সবার কাছ থেকে এরকমই করতাম, তখন কারোর কাছে বলতেও পারতাম না, নিজে সহ্য করতে পারতাম না। তো দেখা গেছে অনেক দূরে যে বৈশা হয়তো কিছুক্ষণ কাঁদতাম আর বলতাম যে আল্লাহ, আমাদের ভাগ্যে তুমি এই লেখছিলা, যে আজকে আমার মা বাবা থাইকেও নাই। এক্স্যাক্টলি, বাপ মা থেকেও এতিম। তো অনেক দূরে থেকে বৈশা বৈশা কান্দা মনটা হালকা করে বাড়িতে আসতাম। ক্লাস 6 এর ঘটনা আপনি বলতেছিলেন, বলেন। ক্লাস 6 এর পর থেকে শুনি। তারপর ক্লাস 6-এ উঠার পরে, যখন ক্লাস 6-এ উঠার পরে ওই সময় পুরা খরচই আমার কাকা দিছে, ছোটটা। জি, ছোট কাকা দেওয়ার পরে আমি যখন ক্লাস 7-এ উঠি তখন আমার কাকা বিয়ে করছে। আচ্ছা, তো আমার কাকা বিয়ে করছে, বিয়ে করার পরেও যে দেখা গেছে যে আমার কাকির একটা জিনিস লাগবে, হুম, আমার কাকি বলছে, তো আমি যদি বলছি যে কাকা আমার এই জিনিসটা নাই, তো দেখা গেছে কাকার কাছে 10টা টাকাই আছে, কিন্তু কাকিরও দিতে হইব, জিনিসটা না দিলে না হইব। হুম, কিন্তু আমি যদি বলতাম তো ওই জিনিসটা না দিয়ে আমারে দিত। আচ্ছা, আচ্ছা, তো এটা দেখা আমার কাকি মানে অনেক আজে বাজে কথা বলতো। হুম, হুম। তো আজে বাজে কথা বললে আমার কাকি অনেক মারতো আমার কাকা। ও, প্রথম দিকে এটা। হ্যাঁ, আচ্ছা। মারতো। মারলে দেখা গেছে যে মারার পরে কিছুদিন কাকি আবার আমাদের সাথে ভালো করে। আচ্ছা,
কিছু ই করে না। তো আবার রাত্রেবেলা যদি কাকা কিছু নিয়ে আসতো কাকির জন্য, তো যদি বলতো যে একটু খাও, একটু সকালে রোকসানারে দিও, আচ্ছা, এই ঝগড়া করতো। মানে আপনাদেরকে সহ্য করতে পারতো না আর কি। না আচ্ছা, তখন কি কাকার বাচ্চা কাচ্চা কিছু হয়েছে? না না, তখনও বাচ্চা কাচ্চা ছিল বাচ্চা না? কাচ্চা হয় নাই। আচ্ছা, তো এরকম করতো। তো কাকার কাছে আমি ভয়ে একবার যদি বলতাম তো আবার বলতাম না। যে ও মারামারি করবে। হ্যাঁ, আমার আব্বার কাছে বললে আমার আব্বা বলতো যে আমি আর কি করবো, আমি তোমার খাওয়াই আমার ই করতাম, লেখাপড়া করার মতো খরচ দিতে পারতাম না। হুম, ঠিক আছে, তো দিত না। তো দেখা গেছে যদি আমার একটা খাতা শেষ হইতো, তখন দেখছি যে আর পারতেছি না, হুম, তখন যে কাকারে বলতাম কাকা আমার খাতা নেই। নয়তো যে স্কুলে যাওয়ার সময় যদি 2 টাকা 3 টাকা দিত হুম, কাকা কি দাদা, ওই টাকাটা আমি রাইখা দিতাম। হুম, রাইখা দিয়া একটা কলম শেষ হইতো, ওই সময় একটা কলম 3 টাকা ছিল, হুম, হুম, হুম। একটা কলম শেষ হইতো, আমি একটা কলম নিয়ে আসতাম, যে তাও কিনা খাতা বানাইতাম। সবাই এমনি খাতা কিনে আনতো, হুম, আমি দিস্তা তাও কিনা খাতা বানাইতাম। ওকে। সবাই একটা স্কুল ড্রেস দেখতাম 6 মাস পড়তো, আর আমি একটা স্কুল ড্রেস 2 বছর পড়তাম। হুম, 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 হুম। তো এরকম করতে করতে আমার ক্লাস 7টা শেষ হলো। যখন ক্লাস 8-এ উঠছি, তো ভালোই নিজের ইতে যতটুকু পারছি, আমি ফেল করি নাই কোনো ইতে। প্রাইভেট পড়া কি জিনিস ভাই আমি জানি না, আমি বলতে পারবো না। তো যখন ক্লাস 8-এ উঠি, তখন আমার আব্বা সবাই বলে যে এখন তোমার মেয়ে বড় হয়েছে, আর গ্রামে বিশেষ করে যা হয় আর কি, হুম, হুম, হুম। যে এখন মেয়ে বড় হয়েছে, এখন মেয়ে এই বাড়িতে যায় ওই বাড়িতে যায়, সন্ধ্যার পরে ঘরে থাকে না, বাড়িতে এসে বড়। এইসব কমপ্লেন দেওয়া শুরু করে। হ্যাঁ, মানে গ্রাম এলাকা তো, দেখা গেছে আমাদের এখানে টিভি নাই, জি, টিভি দেখতাম। ওই সময় একটা অনুষ্ঠান হতো, ওই যে আলিফ লাইলা, জি। তো ওই অনুষ্ঠানটা দেখার জন্য দৌড়াইতাম। হুম, তারপর যে আমাদের গ্রামে সবার কাছ থেকে 10 টাকা 5 টাকা করে উঠায়া জি, যে ভিডিও না দেখতো সবাই, জি, সিডি। যে হ্যাঁ, তো ওটির মধ্যে যাইতাম দেখতাম। তো এদিনিয়া সবাই মানে বলতো আমার আব্বারে। আচ্ছা, তো আমার আব্বা বলছে যে ঠিকই তো, যে যাই হোক আমার সন্তান। তো আমার আব্বা বাড়িতে এসে পড়ছে। আচ্ছা। আমার আব্বা বাড়িতে এসে পড়ছে, বাড়িতে আসার পরে মানে আপনাদের জন্য বাড়িতে চলে এসছে। হ্যাঁ, তো দেখা গেছে যে আমার আব্বা বাড়িতে আইসা, তো আমাদের গটর তো আগে সব ব্রাঙ্গা টেঙ্গা লাগছিল, এখন আবার গটর উঠাইছে ই করছে। তো আমি কখনো ই করতাম না। তো আমার আব্বা বাড়িতে আসার পর আমি শুধু আমার আব্বার কাছে শুইতে চাইতাম। আচ্ছা, মানে সবাই আমার অনেক বকতো, অনেক বকাঝকা করতো, এমনকি আমার অনেক মারতো এটা নিয়ে, যে বাবার কাছে কেন যাস? যে আমি বড় হয়েছি, আমার লজ্জা নাই, এই নাই সেই নাই। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাবার হাতে তো কখনো পানি নেই। এবং যখন আপনি ক্লাস 7-এ পড়েন তখনকার ঘটনা এটা না? ক্লাস 7-8, ক্লাস 8-এ। ক্লাস 8-এর ঘটনা। এই সময় যখন বাবার কাছে গেল পিতৃস্নেহ পাওয়ার জন্য, তখন আবার সামাজিক ভাবে তার দিকে, হয়তো সেটা সমাজের দিক থেকে ঠিকই আছে, অন্যরকম একটা সেন্স তার উপর চড়াও হচ্ছে। বুঝুন, একটা মানুষের বেড়ে ওঠার জায়গাটা থেকে, একটা নারীর বেড়ে ওঠার জায়গাটা থেকে কতটা কঠিন হতে পারে যেটা ছিল রোজির শৈশব। প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা বলি, যেই সিচুয়েশনে, যেই পরিবেশে শিশুকে আমরা বড় করছি, সামহাও তার ক্যারেক্টারের মধ্যে, তার চরিত্রের মধ্যে এবং তার চিন্তা ভাবনার মধ্যে সেই পরিবেশটাকে সে অ্যাডাপ্ট করে, এবং এটার রেজাল্ট তার জীবনে পড়ে। শুধুমাত্র তার জীবনে পড়ে না, তার চারপাশের যে পরিবেশ আছে সেই পরিবেশের উপরে পড়ে, কারণ সে সেভাবেই অ্যাক্ট করতে থাকে। তারপর হ্যাঁ, তখন আমার আব্বা বাড়িতে আসার পর মানে আমি আমার দাদিকে ছাড়া আমার ঘুম আসতো না। হুম, আমার দাদিকে ছাড়া আমি কারো কাছে শুইতাম না। হুম, যতক্ষণ আমার দাদি আমার পাশে না শুইতো ততক্ষণ আমি শুইতাম না, আমার দাদির সাথে সাথে হাঁটতাম। হুম, হুম, হুম। তো আমার আব্বা আসার পরে আমি আর কারো কাছে যাই না। আচ্ছা, তো আমি জানি যে আমার জায়গা দিব না। হুম, তো কি করতাম, আব্বার সাথে ঘুমানোর জন্য মানে সন্ধ্যাবেলায় যে শুয়ে ঘুমের ভান করে থাকতাম, আচ্ছা, যে হয়তো যদি ঘুমাই থাকি বলবো যে থাক ঘুমাই গেছে, ডাকাডাকি করলো মানে আমি উঠতাম না, আচ্ছা, আচ্ছা। যে বুঝাইতাম যে আমি ঘুমাই গেছি। মানে বাবা ডাকলেও আপনি যেতেন না? না, আমার আব্বা বলতো যে আচ্ছা থাক, শুয়ে থাক। আচ্ছা, আচ্ছা। তো আমার সৎ মা মানে বাবার কাছে গিয়ে আপনি থাকতেন, কিন্তু কেউ ডাকলেও আপনি বাবার কাছ থেকে উঠতেন না? না। আচ্ছা। তো উঠছি, এসএসসি পরীক্ষা দিছি। হুম, হুম, ওই সময় ভাইয়া মাঝখানে একটা কথা বলি, যে আমার প্রতিবেশী একটা কাকা ডাকতাম, আমার একটা শালা আসতো, আমরা মামা ডাকতাম, দুষ্টামি করতাম। তো উনি ডেলি প্রতিদিন আসতো, বিকাল দিকে আসতো,
তো আসলে মানে ওই সময় কি প্রেম ভালোবাসায় কিছু বুঝতাম না। কে আসতো যেন? মানে আমার কাকার শালা, কাকার শালা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রতিবেশী কাকার শালা। হুম। তো আসতো, তো প্রতিদিন বিকালে আসতো, আমরা দুষ্টামি করতাম, মামা ডাকতাম। তো কাকার শালা তো মামা, যে আমার চাচাতো বোন আছে ওর মামা ডাকে, তো আমার বোন মামা ডাকলাম, মামা না মামা ডাকতাম। তো এরকম করার পরে ভাইয়া ঘটনা হয়েছে, আমাদের প্রতিবেশী একটা চাচাতো ভাই আছে, সে আগে বিয়ে করছে। আচ্ছা। ঠিক আছে, সে একটা বিয়ে করছে, তার একটা বাচ্চাও আছে, তারপর বউটা সে ছেড়ে দিছে। তো বউটা ছেড়ে দেওয়ার পরে দেখতাম আমার দাদার সাথে আসতো আমাদের বাড়িতে, তো হুম। আমরা দুষ্টামি করতাম। তো হঠাৎ আমার বিয়ের প্রস্তাব দেয়। ওই ছেলে প্রস্তাব দেয় হ্যাঁ, দাদার কাছে? না আমার দাদার কাছে সরাসরি দেয় না, অন্য একজন দিয়ে আমার দাদার কাছে। ওনার কি ছেলে মেয়ে ছিল? হ্যাঁ ছেলে মেয়ে থাকা অবস্থায় ছেড়ে দিয়েছে, ওই অবস্থায় আপনাকে বিয়ের প্রস্তাব দেয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো বিয়ের প্রস্তাব দেওয়ার পরে মানে জানে যে মানে ওটা সেও মানে এই বিয়েটা নিজের ইচ্ছাতে করে নাই, হুম। পরে নিয়ে আটকায় বিয়েটা করানো হয়েছে, আচ্ছা। সে কারণে মানে সে ই করতে পারে নাই। ওকে। তারপরে আমার দাদা একদিন দুদিন তিন দিন ই করতে করতে, তো সে প্রতিদিন কথাটা যখন অন্য কারো দিয়ে বলাইছে, বলানোর পরে সে প্রতিদিন আমার দাদার কাছে এসে বসে থাকতো। আমি যখন এই কথাটা শুনছি, শোনার পর থেকে যদি দেখতাম ওরে, হুম। তো যতক্ষণ দেখতাম যে হ্যাঁ আমাদের বাড়িতে আছে, ততক্ষণ আমি বাড়িতে আসতাম না। মানে পছন্দ করতেন না? না ওই সময়টাতে কাউকে কি নিজের মন থেকে ভালো লাগতো? না না। ভালো লাগতো না। আচ্ছা। ক্লাস, আপনি এসএসসি পরীক্ষার পরের কথা বলছেন এটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওকে। তো সারাক্ষণ স্কুল নাই কিছু নাই, সারাক্ষণ ঘুরতাম, খেলতাম, খাইতাম। তো যতক্ষণ দেখতাম হ্যাঁ আসতো, হুম। ততক্ষণ আমি বাড়িতে আসতাম না। সেই আমাদের বাড়ির পিছনে একটা অনেক বড় একটা বন আছে, ওই বনের মধ্যে যাই সবাই মিলা এই যে দাঁড়িয়ে খেলতাম, হুম। সন্ধ্যার পরে বাড়িতে আসতাম। তারপর আমার দাদা আমার কয় যে হ্যাঁ, পড়াতে পড়াতে আমার দাদারে ফালাই দেয়, আমার দাদারও দাদিরও। তো হ্যাঁ রাজি হয়ে যায়, রাজি হইয়া আমারে কয়, তা আমি তো এর মধ্যে কোনো সময় রাজি না। হুম। তো এর মাঝখান দিয়ে আমার সৎ মা উঠাই কি যে আমি এর সাথে প্রেম করছি, আমি এর সাথে প্রেম করছি, কারণ হ্যাঁ আমার বিয়ে করতে না পারলে হ্যাঁ ফাঁসি দিয়ে মরে যাবো, বিষ খাইবো, কারণ আমি বিয়ে করবো নাকে, রাজি নাকে। মানে যে ছেলেটা এসে এরকম করছে, আপনাদের বাড়িতে কাজ করে দিচ্ছে, সেই ছেলের সঙ্গে এই ধরনের কথা বলে হ্যাঁ আপনার সৎ আমার মা? সৎ মা, আচ্ছা। যে না তো প্রতিদিন হ্যাঁ বইতে, অথচ আমি মনে হয় তার সাথে ভালো করে কোনোদিন কথাও বলেননি? কথা বলেননি। আচ্ছা। তো এরকম করার পরে তো আমার দাদা দাদি বলতো যে আমার নাতিটা ছোট থেকে পালছি, তো এদের আবার অনেক জায়গা জমিন ছিল, হুম। ঠিক আছে, আমাদের তুলনায় অনেক ছিল। আচ্ছা। তো গ্রামের মানুষ যা বুঝে আর কি, যে ঘরের ভাত খায় আর কিছু না হোক অন্তত 3 বেলা আমার নাতি পেট ভরে এখন ভাত খাইতে পারবো, আচ্ছা। আমার দাদা দাদি ওটা বলতো। আচ্ছা। তো বলার পরে যাই হোক একটা পর্যায়ে মানে হ্যাঁ, সবার ইয়েতে গ্রামের পর্যন্ত, হুম। পরে একটা পর্যায়ে রাজি হইলাম। আপনি রাজি হয়ে যান ওই লোকটাকে বিয়ে করার? হ্যাঁ একটা পর্যায়ে রাজি হইলাম। ওই লোকটার নাম কি ছিল? আমার নাম মন্না। মন্না ছিল। আপনার চেয়ে বয়সে কত বড় ছিল? আমার সে বয়স মনে হয় 8-10 বছর হবে। 8-10 বছরের বড় হবে। আগে একটা বিয়ে করা ছিল এবং ওই সংসারে বাচ্চাও ছিল। কয়টা বাচ্চা ছিল? একটা একটি বাচ্চা ছিল। ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে ছিল। কত বছর বয়স? ওই মেয়েটা হওয়ার 1 মাস না 2 মাস পরে বোটা ছেড়ে দিছে। মেয়েটাকেও আপনার এই ভদ্রলোকের সঙ্গেই ছিল নাকি নিয়ে গিয়েছিল? নিয়ে গেছে। নিয়ে গিয়েছিল। তো সবাই মোটামুটি জোরাজুরি করাতে আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ একটা পর্যায়ে মানে আমার দাদি দাদা অনেক কান্নাকাটি করে যে তোর সারা জীবন অনেক কষ্ট করছস, অনেক কি করছস, মানে এই ছেলের কাছে গেলাম তো 3 বেলা খেতে পারবি। হ্যাঁ যে আর কিছু না পাস অন্তত 3 বেলা ভাত খেতে বিপেট বুড়া, আচ্ছা। ঠিক আছে। তো এটি করে আমার আব্বা কিন্তু রাজি না। আচ্ছা। তা আমার আব্বারে আমার সৎমা যখন ভুল বুঝাইছে যে আমি প্রেম করছি এখন বিয়ে দিত নাকে, তখন থেকে আমার আব্বু আমার আর দেখতে পারে না, আচ্ছা। ঠিক আছে। তো কি করবো, রাজি হয়েছি, বিয়ে দিল। তো ভাইয়া 5-6 মাস ভালো সংসার করছি, হুম। এখন সবাইতে মাইনা নিছি, কি করবো। হুম। আর এমন তো না যে আমি কারোর সাথে প্রেম করতাম, কারোর ভালোবাসতাম, যার কারণে আমার কোনো অমনোনীতি কি। হুম। তো 5-6 মাস ভালো থাকার পরে 5-6 মাস পর থেকে সে আমারে মানে অনেক টর্চারিং করে, যে আমার বাপের বাড়ি থেকে এটা দেয় না হিটা দেয় না। হুম। ওই যে 5,000 টাকা যৌতুক দেওয়ার কথা ছিল, 5,000 টাকা? আচ্ছা। 5,000 টাকা যৌতুক দেওয়ার কথা ছিল, ওই 3,000 টাকা দিচ্ছে, 2,000 টাকা পাওনা ছিল। আচ্ছা। আমার বাবা বলছে যে পরে দিব। তো এটা নিয়ে অনেক কথা বলতো। তো ওই সময় আমার একটা বেবি কনসেপ্ট করি আমি। হুম। হুম। তো যখন শুনছে যে আমি বাচ্চা হবে, তখন আমার আব্বা আমার বাড়িতে নিয়ে আসছে। আচ্ছা। বাবা কি তখন সৎমাকে নিয়ে দাদার সঙ্গেই থাকতো? হ্যাঁ বাড়িতেই আচ্ছা। থাকতো। এখন মানে আমার আব্বা বিয়ের পরে মানে আমার কষ্ট হইব দেখা, বাজার তো মানে আমার স্বামীর বাড়ির সাথেই বাজার,
আমার স্বামীর বাড়ি পার হয়ে আমাদের বাড়ি আসতে হয়। তো আমার আব্বা বাজার করলে দুটা মাছ কিনলে একটা মাছ আমার জন্য কিন্তু একটা বাড়িতে নিয়ে আসতো। আচ্ছা, মানে মনে হয় না ভাইয়া আমি সংসার করছি ঠিক আছে, আমার স্বামীর রোজগারের টাকা মনে হয় না আমি খাইছি, মানে সবসময় বাবাই দিয়ে আসতো। সব আমার বাবারটাই। তো এরকম করার পরে যখন শুনছে তা আমি তো বুঝতে পারি নাই যে আমার বাচ্চা হয়েছে। হুম, তো আমার শাশুড়ি শুনে বলতো মানে যে কার বাচ্চা কিসের বাচ্চা আমরা শুনছি না, মানে এত গ্রামের মধ্যে কি নিয়ম, হুম, হুম, এই বাচ্চা বলে বলে কি এই শাশুড়ি গিয়া আমার বাপের গিয়া হলুদ দিত এই করতো। তা আমি জানি না বুঝি না। তা আমার আব্বা নিয়ে আসছে কয় যে যা মন চায় তাও, মানে তাদের অনেক শখ একটা নাতি। জি, তো আমার আব্বা নিয়ে আসছে যখন আমি 6 মাসের প্রেগনেন্ট, তখন থেকে আমার নিয়ে আসছে। তো তখন থেকে আমারে আমার স্বামীরে আমার বাপে খাওয়াইতেছে 6 মাস থেকে। খাওয়াচ্ছে মানে কিভাবে? মানে আমাদের বাড়িতে নিয়ে আসছে, আমার স্বামীও আমার সাথে আমার স্বামীও চলে আসছে। কারণ আমার স্বামী কাজ করে ঠিক আছে, কিন্তু ওর কাজের টাকা দেয় না, মানে আমাদের উপরে খায়। এটা তো খুবই লজ্জাজনক কথা হলো তাহলে। ঠিক আছে। হ্যাঁ, তো আমার ছেলে হইলো, ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে মানে সবাই অনেক খুশি। তো ছেলে হওয়ার পরে আমি 6 মাসের গর্ভবতী অবস্থায় বাড়িতে গেছি। আমার ছেলেটা হওয়ার 3 মাস পরে আমার শ্বশুর বাড়িতে আসছে। তো এখন তো আমার ছেলে আমার সাথে দিব না আমার আব্বা, যে হেরা ছাড়া আমার ছেলেটার নাম রাখছে নাইম। তো নাইম রে ছাড়া আমার আব্বা থাকতে পারে না। তো আমার যে ভাইয়া বাচ্চা হয়েছে আমি মানে ওইরকম আমার কোনো ই নাই। তো আমার আব্বা বলতো যে এই বাচ্চাটা ই করে লাইবো, স্যারা মারে লাইবো, এই করবো সেই করবো। মানে আপনি বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চার দিকে অতটা কনসেন্ট্রেশন নাই। না। আচ্ছা, মানে বাচ্চা যে কি মা হওয়াটা কত গর্বের, আমি এরকম ওটা বুঝতেনই না আপনি। কিছু আচ্ছা। জানতাম না। পরে এখন দেখা গেছে যে বুকের দুধ খাওয়াবো, বাচ্চা তো আর রাখা, যখন কাঁদতো আমার আব্বা কোলে করে নিয়ে আসতো আমার শ্বশুর বাড়ি, হুম, যে একটু বুকের দুধ খাওয়াইলে আমার আব্বা আবার নিয়ে চলে যেত। মানে কাছাকাছি ছিল নাকি আপনাদের? হ্যাঁ, পাশাপাশি আচ্ছা, নিয়ে যেত। তো তখন আমার বড় ছেলেটার বয়স 7 থেকে 8 মাস, জি। তখন মানে আমার উপর টর্চারিংটা একটু বাইরে যায়। এই যৌতুককে কেন্দ্র করে? হ্যাঁ। আচ্ছা, তো বাইরে যায় একটা পর্যায়ে আমারে একদিন আমারে অনেক মারে, হুম, হুম, হুম। আমার স্বামী, আমার শাশুড়ি আর আমার জাল, 3 জনে মিল্লা। তিনজনে মিলে গায়ে হাত তোলে? হ্যাঁ, মানে রাত্রেবেলা, কি কারণে গায়ে হাত তোলে? মানে এই টাকাটা নিয়া, মানে প্রতিদিন বলতো যে টাকার কথা। তো দেখা গেছে পরে সহ্য করতে না পারে আমি বলছি যে আপনারা যে 2000 টাকা পান না, 2000 টাকা কি আপনারা দিয়ে আসছিলেন? হুম, আর এ পর্যন্ত যে আমার বাপে যে খাওয়াইতেছে ই করতেছে হিরা দেন না, 2000 টাকাই দেন, হুম, দিত না, শুধু এটাই বলছি। হুম। তো আমি নাকি আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছি, এটা নিয়ে আমার শাশুড়ি এরা ঝগড়া করতেছে, তা ভাইয়া আমারে বকতেছে ই করতেছে, মানে আমিও কথা কাটাকাটি করতেছি। এমন সব আমার স্বামী শুনছে করে। তো এত আগে থেকে আমার শাশুড়ির কথা শুনে, আমার শাশুড়ি যা বলে তাই। কি কাজ করতো উনি? রিক্সা চালায়। আচ্ছা, তো পয়সার রোজগার তো খারাপ থাকার কথা না? না, মানে ইনকাম করতো কিন্তু আমারে অশান্তি করতো, কষ্ট দিত। আচ্ছা, তো দেখা গেছে যে কষ্ট দেওয়ার পরে আমারে আমার বাড়ি যাইতে দিত না, আমার বাপের বাড়িতে। হুম, তো আমার আব্বা মানুষের কাছে শুনে যে আমার এই অশান্তি, মানে রাগ করে আমার আব্বা আসে না। তো আমার আব্বা করতো কি, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা লাকড়ি পাতার টুকরো কুড়াইতে যায় বাড়ির দিকে, তো ওদের পাতার খাসার ভিতরে বাড়ির মধ্যে ভাত তরকারি মানে পাতার ভিতরে করে দিয়ে দেয়। তো এটি দেখলে তো আমার শাশুড়ি আরো ঝগড়া করতো। আমি করতাম কি, আমার প্রতিবেশী একটা জালের ঘরে যাইয়া এটি খাইতাম, খাইয়া আবার মানে এগুলা পাকঘর রাই খাইতাম। আচ্ছা, আমার জালের মাইয়া আইনা দিত, ওই ঘরে বইয়া খাইতাম, ওই ঘরে আবার রাই খাইতাম। আচ্ছা, আচ্ছা। তো এরকম করতে করতে তো ওই দিন ভাইয়া ছিল বৈশাখ মাস, অনেক ঝড় বৃষ্টি, অনেক তুফান। তো কথা কাটাকাটির মধ্যে আমার মারে, তো এমন মায়ের দিচ্ছে, তো ঝড় বৃষ্টির মধ্যে গ্রাম এলাকায় এমনিতেও কারো করে কেউ যায় না, ঠিক আছে। সন্ধ্যার পরে কিভাবে জানি কেমন একবারে নীরব হয়ে যায়। পরে ওরা ভাবছে আমি মারা গেছি। ওহো, মারা গেছি ভাইবা, মানে আমাদের এখানে একটা জায়গা আছে ভালো না, মানে ওইখানে দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায়, ঠিক আছে, মানে অনেক খারাপ জায়গাটা। তো ওটার মধ্যে মানে অনেক বড় একটা গর্ত আছে, আমাদের গ্রামে তো মাটির ঘর, ঠিক আছে, যে মাটি উঠায় ঘর দেয়, এটা অনেক বড়, মানে এটার মধ্যে মানুষ নামলে উপরে থেকে দেখা যায় না, নিচে থেকে উপরের মানুষ দেখা যায় না। তো এটার মধ্যে পানি ভর্তি। তো আমি মরে গেছি ভাইবা, রাত্রে মনে হয় 9:30 10টার দিকে, 8টা 9টার ভিতরে ঝগড়া হয়েছে, আমার মারছে। তো এতটুকু বলতে পারলাম আমি। তারপর যখন আমি অজ্ঞান হয়েছি, তখন হেরা ভাবছে আমি মারা গেছি। এখন তো ওদের বয় আমার করছে কি, রাত্রে করে 3 জনে নিয়ে মানে ওই গাতা মধ্যে ফালাই দিয়ে আসছে।
আমার বাচ্চা তো আমার বাপের বাড়িতেই থাকে, আমার সাথে থাকে না। তো ফালাই দিয়ে আসছে পরদিন সকাল 10টার দিকে, যে ছোট ছোট ছেলে মেয়েরা লাকড়ি টুকাইতে যায়, ওরা যায় দেখে আমি এখানে পড়ে রয়েছি। তো ওরা মানে বলতেছে যে আমার ছেলের নাম নাইম, তো যে নাইমের মায় না এই এর মধ্যে পানির মধ্যে গিয়া শুয়ে রয়েছে, ভূতে ধরছে। তো আমার দাদি না খবরটা শুনা, মানে আমার দাদি একদম পাগল হয়ে গেছে, মানে পাগল যারা বলে আমার দাদি আমার বাবা। পরে শুনছি মানুষের কাছে ওরা বলছে যে ওরা কি করছে, আইসা আমার আনছে, আমাদের নরসিংদী হাসপাতালে ভর্তি করছে, সদর হাসপাতালে। 2 দিন পরে আমার জ্ঞান ফিরছে। ওরা এই কাজটা করেছে মূলত যাতে করে আপনি যদি মরে যান তাহলে আপনার উপরে দোষ চাপাতে পারে। হ্যাঁ, বলবে যে আমার মানে ভূতে ধরছে, এই করছে, মানে ওই জায়গাটা ভালো না। তো তো ওরা ওরা করতেছে কি, ওরা বলছে আমার বাপের যে কালকে রাত্রে নাকি আমি আমাদের বাড়িতে গেছি, যে এই তো কইছে নাইমের অসুখ নাইমে আনতে যায়, আমরা কি জানি। নাইম মানে আপনার ছেলে? হ্যাঁ। তো আমি সুস্থ হওয়ার পরে সব বলি খুললা, বলার পরে আমার আব্বা কইতাছে যে থাক, যা হয়েছে এই পর্যন্তই শেষ, তোরেও আমি পালমো, সেরাও আমি পালমো। মানে ছেলেটারও পালবে, মানে আপনার ছেলে? আর আমারে দিবে না। হ্যাঁ, আচ্ছা। আমারও পালবে, আমার ছেলেও পালবে, আমার আর দিবে না। আচ্ছা। তখন মানে ভাই সংসার কি, জীবনটা কি, বাচ্চা কি একটু একটু বুঝি, হুম। তো আমার আর দিবে না। তো আমার আব্বা যা বলে আমি তাই করি। তো আমার আব্বা নিয়ে নারী নির্যাতন একটা মামলা করে। ওই সময়টাতে? হ্যাঁ, আমাদের নরসিংদী আচ্ছা। জজ কোর্টে। তো আমার আব্বার সাথে যে মামলা করি, তো আমার আব্বা বলতেছে যে আমি চাই না যে তো সংসারটা ভাঙ্গা থাকে, একটা বাচ্চা চাই, কিন্তু হ্যাঁ একটু শাস্তি দিই। হুম। আমার আব্বা আমার বলতো। আর আমার দাদি বলতো যে না আর দিমই না, প্রয়োজন আমি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করবো, আমার নাতির আমি খাওয়াবো। আচ্ছা, তো মামলা করার পরে কি হলো? তো মামলা করার পরে যখন কি জানি বলে যে নোটিশ আসে, যে আমি মামলা করে তারপরে ওদের বাড়িতে নোটিশ আসছে, আসার পরে নাকি আমার শাশুড়ি তো মানে অনেক দরজাল ওই লোকটারে দৌড়াই দিচ্ছে। মানে যে নোটিশ নিয়ে আসছে? হ্যাঁ, Okay. কিসের মামলা হয়তো মানে না, এসে Okay. লোকটাই যাইয়া মানে কোর্টে যাই বলছে। আচ্ছা। তো বলার পরে ভাইয়া আমি আর জানি না, আমার লাইফে আমি মানে ফুট মামলা দেখি নাই, করি নাই কখনো। হুম। তো গেছি, তো যখন মানে হাজরা ডেট পালাইছে, ওই দিন আমি আমার দাদি আমার আব্বা আমার বাচ্চারা ফুলে ফুটে আসলো।